আবার ধোঁয়া দেখলেন রচনা বন্দ্যোপাধ্যায়, রিল বানিয়ে বললেন আমাদের হুগলির ধোঁয়া এটা সিগারেট বিড়ির ধোঁয়া নয়, এটা মেশিনের ধোঁয়া, আমি যাতায়াতের পথে সবসময় দেখি। কি বলবেন? আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। এইবার কি বলবে সবাই? এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি, কি ভুলটা বলেছিলাম? এইবার কি বলবে সবাই? দেখলেন তো? এরপরে আরো অনেক দেখতে পাবেন রাস্তাঘাটে, আমার বলতে হবে না, আপনারাই দেখতে পাবেন। তাহলে ওই যে সবাই বলেছিলেন ওটা বিড়ির ধোঁয়া দেখেছে রচনা, ওটা বিড়ির ধোঁয়া কি কিসের ধোঁয়া, এবার আপনারা বিচার করুন সেটা কিসের ধোঁয়া। তাহলে আমি কি ভুলটা বললাম এবং প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন। এই সিঙ্গুরের যে কথাটা বলেছিলাম যে ঘাস পালা সবুজায়ন, আমরা সবাই সবুজায়নে বিশ্বাসী। আমরা সবসময় বলে থাকি একটি গাছ একটি প্রাণ, আমরা সবসময় চাই আমরা সবুজায়নের মধ্যে বাঁচি। তা আজকে সিঙ্গুরের জমি এত উর্বর জমি, সেটা নিয়ে আমি বলেছিলাম, এবার সেটাও আপনারা জানতে পারবেন। কিন্তু দিদি আপনি শিল্প নিয়ে বলেছিলেন, শিল্প দেখেছেন এখানে? শিল্প তো হচ্ছে, শিল্প তো আছে, দেখতে পাচ্ছেন না? জিন্দাল স্টিল নেই, 3 চাকার 4 চাকার ইভি মেশিন ফ্যাক্টরিজগুলো নেই, তাহলে তো নেই কি করে বলছেন যে নেই? ওটা তো দিদি রাইস মিল হোক, যে কোনো মিল হোক ফ্যাক্টরিজ হোক, আছে তো। অ্যামাজন ফ্লিপকার্টের যতগুলো ইয়েগুলো আছে সেগুলো জোনসগুলো আছে তো, হচ্ছে তো। কি দেখলেন দিদি আজকে? কোথায় দেখলাম? তো আপনাদের দেখিয়ে দিলাম তো যে ওটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়। এবার আপনারা উত্তর দিন, এবার এটা একটু মিম করুন। আমি এবার নতুন নতুন মিমগুলো একটু দেখি। ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে রাইস মিলের ধোঁয়া, কাজ করছে মেশিনটা, তাই জন্য ধোঁয়া বেরোচ্ছে। যে কত এখন ধোঁয়া দেখবে, দেখুন এখন 4 জুনের পরে অনেক ধোঁয়া দেখবে। যে কত এখন ধোঁয়া দেখবে, দেখুন এখন 4 জুনের পরে অনেক ধোঁয়া দেখবে। রাইস মিল, কিন্তু রাইস মিল দিদি, রাইস মিলটা তো বিরাট জায়গা নয়, আরো বড় শিল্পর প্রয়োজন। নিশ্চয়ই, আমি একদম এগ্রি করি, একদম আপনারা ঠিক কথা বলছেন। অনেক শিল্পের প্রয়োজন, মানুষের কর্মসংস্থানের প্রয়োজন, নিশ্চয়ই প্রয়োজন। সেটা নিশ্চয়ই করা হচ্ছে এবং করা হবেও। একমাত্র দিদি সেটা করতে পারবে। দিদি থাকলেই পশ্চিমবাংলার মানুষের মুখে হাসি ফুটে উঠবে। আপনিও তো পারেন। দিদির সাথে থাকলে আমিও পারবো, চেষ্টা তো ডেফিনেটলি করবো। তাই জন্য দিদি আমাকে নিয়ে এসেছেন, এমনি তো নিয়ে আসেননি। জানে রচনা কিছু করবে, চেষ্টা করবে পাশে সবার থাকার, কোনো কাজ করার, তাই জন্যই তো এনেছেন। চেষ্টা ধোঁয়া ওড়ে এটা বললেন, তাই মানে দেখে কি দিলেন? ধোঁয়া তো উঠছে, আরো কত এখন ফ্যাক্টরি হবে এবং কত উঠবে দেখো না। ধোঁয়া তো আসছে, এমন ধোঁয়া সবার অন্ধকার হয়ে যাবে চোখ। এবার তাদেরই হবে, আমাদের কেন হবে? আমাদের এখন স্বচ্ছ সব কিছু। এমন ধোঁয়া সবার অন্ধকার হয়ে যাবে চোখ। এবার তাদেরই হবে, আমাদের কেন হবে? উনি বারে বারে হুগলিতে গেছেন। লোকসভা ইলেকশনে ক্যান্ডিডেট হবার আগে উনি সারাক্ষণ হুগলিতেই থাকতেন, এটা আমাদের জানা ছিল না। উনি সারাক্ষণ ট্রেনে করে যেতেন, ধোঁয়া দেখতেন। ধোঁয়ার মধ্যে উনি স্বর্গীয় আভা দেখতে পেয়েছেন। ধোঁয়ার মধ্যে উনি অনেক কি দেখতে পেয়েছেন, পরিবেশ মুক্তি দেখতে পেয়েছেন। ধোঁয়ার মধ্যে পরিবেশ দূষণ থাকে, তো উনি পরিবেশ পরিচ্ছন্নতা দেখতে পেয়েছেন। ধোঁয়া ওনার কাছে হচ্ছে পরম প্রাপ্তি এবং ওনার শুদ্ধিকরণের হাতিয়ার হলো ধোঁয়া। উনি গাঁজার ধোঁয়া দেখতে পাননি। উনি এই যে 2জন জঙ্গি ধরা পড়েছে, ওরা যে বম ফাটায় তার ধোঁয়া উনি দেখতে পাননি। ওনার মধ্যে ধোঁয়ার মধ্যে উনি মিশিয়ে গেছেন। উনি যেদিকে তাকাচ্ছেন শুধু শিল্প শিল্প শিল্প। রচনা, তুমি এটা রচনা লিখবে শোনা, তুমি না একটু কাজ করো, তুমি এই দুর্নীতি শিল্প নিয়ে এটা রচনা লেখো। দুর্নীতির ধোঁয়ায় কেমন আমরা পূর্ণ হয়ে গেছি। বাংলার প্রধান শিল্পের নাম ঠিকই ধরেছো তুমি। চারিদিকে শিল্পময়, ধোঁয়াময়। যেখানে যেখানে ধোঁয়া দেখিবে সেখানে সেখানে শিল্প দেখিবে, আর সেখানে সেখানে দুর্নীতি দেখিবে। তাই দুর্নীতি শিল্প বাংলার প্রধান শিল্প। তুমি ঠিক দেখিয়াছ, তুমি শিল্প দেখিয়াছ। আসলে এই পাট শিল্প নয়, চট শিল্প নয়। যেটা গঙ্গার ধারে হুগলিতে দেখা গেছে পাট শিল্প বন্ধ, চট শিল্প বন্ধ। একটা শিল্প খুব খোলা, তার নাম দুর্নীতি শিল্প। তুমি একটা কাজ করো, তোমাকে আমি আপনি বলছি না, তুমি এমন মিষ্টি সুন্দর, তোমাকে তুমি বলছি, বাড়ির লোকের মতো কথা বলছি। তুমি একটু ধোঁয়া শিল্প নিয়ে একটা রচনা লেখো। তুমি গরু শিল্প নিয়ে রচনাটা ভালোই লিখেছ। আমি জানি গরু শিল্পের উদ্বর্তন ঘটেছে কোথায়, ওই হুগলিরই তোমারই আন্ডারে পড়ে। ওই কোথায় জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে সিঙ্গুর। সেই সিঙ্গুরে সেই জমি
সেই কারখানা, সেই শিল্প পালিয়ে যাওয়া, দিদি ঝাঁটা পেটা করে শিল্প দাঁড়ানো, সেই ফাঁকা জায়গা টাটার দিয়ে দেওয়া জায়গা, সেখানে শুধু নোনা বালি চুনসুরকি, সেখানে ঘাস জন্মায়নি। কিন্তু রচনা, তোমার কি দিব্য জ্ঞান, কি গভীরতম ধী শক্তি, তুমি তো আবিষ্কার করলে বলো। তুমি ওখানে ঘাসের জন্ম দিলে, সবুজ ঘাসে চারিদিকে সবুজ আভ, সেই সবুজ আভ ঘাসে তুমি গরু ছেড়ে দিলে, অসাধারণ অসাধারণ গরু, দুগ্ধবতী গরু, তারা প্রচুর সবুজ ঘাস খেলো। সেই গরু তারপর ঘাস খেয়ে তোমাকেই দুধ দিল। তুমি সেই দুধ নিলেই, তুমি দুধকে দিয়ে তুমি গোয়ালাকে বললে দুধ নাও গোয়ালা, গোয়ালা দুধ নিল, নিয়ে দই তৈরি করলো। সেই তৈরি করা দই এত খাঁটি, তোমাকে কেউ মারবে না চাঁটি, ওই দই খেয়ে তোমার মুক্তি হলো। তাই তুমি আগে গরুর রচনা করেছিলে, এবার তুমি দুর্নীতি শিল্পের রচনা করো। ধন্যবাদ। রচনা বন্দ্যোপাধ্যায় আরও বলছেন যে দিদি থাকলেই মানুষের মধ্যে হাসি ফুটবে, কি বলবেন? ঠিক তো, বিষাদের হাসি, বেকারত্বের হাসি, খিল্লির হাসি, কিন্তু সবচেয়ে বড় যে হাসিটা এখন ফুটেছে সেটা তোমাকে দেখে। রচনা, তুমি যা সুন্দর রচনা লিখেছ, বাংলা এখন হাসিতে ম ম করছে। তুমি নিশ্চিত জেনে রেখে দাও, তোমার দিদি নাম্বার 1-এর যে টিআরপি, তার চেয়ে তোমার ধোঁয়ার টিআরপি বেশি। তোমার খাঁটি দুধের যে দই, তার টিআরপি তুমি বেশি করে দিয়েছ। বাংলার যারা সিনেমা থেকে এসেছে, যারা এই শিল্পী টিল্পী বলে গল্প টল্প হয়, বাংলার সিনেমা জগতের লোকেরা কতটা অশিক্ষিত হয়, কতটা পিছিয়ে পড়া, কতটা উন্মাদ প্রায়, কত অবাস্তবিক। তোমরা যদি এই ফোর্ট মঞ্চে না আসতে, বাংলার মানুষ জানতো না। তোমার মতো আরও অনেককে দেখেছে, তাপস পালকেও দেখেছে, দেবকেও দেখেছে, কত লোককে দেখেছে, তারপরে সায়নীকে দেখেছে। তোমাদের বুদ্ধির দীপ্তি, জ্ঞানের প্রবৃত্তি বাংলার মানুষ জেনেছে, হাসি ঠাট্টা মস্করা করেছে। তোমাকে যেমন নিয়ে মস্করা চলছে, তেমনই তো হাসি চলছে তোমার দিদিমণিকে নিয়ে। তিনি 250 কেজি সন্তান দেখেছেন, জন্মালো এই মাত্র নাকি 250 কোটি বাচ্চা, 250 কোটি, সরি হ্যাঁ 250 কেজি, কোটি না, 250 কেজি ওয়েট তার। তারপরে সেই কখন দুধ খাইয়েছিল নাকি ফলের জুস খাইয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধীকে, সব জানেন তো আপনি। তারপরে সিধু কানু ডহরের পরিবারের কী আছো, ডহর মানে যে রাজপথ, কোনো ব্যক্তির নাম নয়, এটা উনি জানতেন না। এমন অজস্র বিষয় নিয়ে আমি সকালবেলা যখন মোবাইলে দেখি, শুধু দেখতে পাই মিম, টোল, হাসি হাসি আর হাসি। এত হাসি তো কেউ দেয়নি। মাননীয়াকে নিয়ে যে মস্করা হাসি হয়, এটা তো অনেক পাওয়া, এটা তো বাংলার সম্পদ। এই দুঃখময় পৃথিবীতে এত হাসি কে দিয়েছে? এত হাসি মাননীয়া দিয়েছে। আর দিয়েছে কে? মাননীয়া তুমি। হ্যাঁ, তুমি আমাদের রচনা, আর মাননীয়ার করি আমরা ভজনা। ধন্যবাদ। চোপড়ার বিধায়ক হামিদুল বললেন বাদরামি নয়, 26 তারিখের পর আমাদের ফোর্স থাকবে, কি বলবেন? হ্যাঁ, উনি যেটা বলেছেন, উনি তো অনুপ্রেরণা পেয়েছেন। অনুপ্রেরণা ছাড়া বাংলা কারো গতি নেই। হামিদুলকে কানে দুল পড়তেই হবে। মুমে বিড়ি কান মে দুল, তাই তো? মুমে বিড়ি কান মে দুল, তো এটা তো করতেই হবে। তো ওনার মুমে বিড়ি আছে কি, কানে তো দুল আছে, হামিদুল, হাম দুল হ্যাঁ। তো দুল বলছে কি, মাননীয় যেটা বলছেন ওটা বলছে। মাননীয় বলেছিলেন একবার যে সেন্ট্রাল ফোর্স নিয়ে তোমার লাফাচ্ছ, কটা দিনের জন্য তো আছে, তারপর তো আমরাই থাকবো, তখন দেখে নেবে। হামিদুলের মাঝে মুখে এইটাই অনুরণিত হচ্ছে। অর্থাৎ মস্তানি করবো। সেন্ট্রাল বাইরেই যদি থাকে কি হবে? বিজেপিকে ভোট দিয়ে দেবে, দেখ সিপিএমকে ভোটটাই দিয়ে দেবে। নিরপেক্ষভাবে যাতে ভোটটা হয়, যাতে শান্তিপূর্ণভাবে ভোটটা হয়, লোক যাতে ভোটটা দিতে পারে, সেইটা তারা নিশ্চিত করবে, তাই তো? সেন্ট্রাল ফোর্স কি এসে সিপিএমকে, কংগ্রেসকে আর বিজেপিকে ভোটটা বেশি করে দিয়ে দেবে, রিগিং করবে? এটা বলুন উত্তর দিন। সেন্ট্রাল ফোর্স কি রিগিং করতে সাহায্য করছে বিরোধী দলদেরকে, মানে বিজেপিকে রিগিং করতে সাহায্য করছে কি? এটা বলুন, করছে না। তাহলে যে রিগিং যদি কেউ করতে না পারে, শাসক দলই সাধারণত রিগিং করে, তারা যাতে করতে না পারে সেটা সুনিশ্চিত করতে সেন্ট্রাল ফোর্স এসছে। 1, 2 যাতে করে অশান্তি না হয়, খুনোখুনি না হয়, তাই তো? তারপরে হামিদুল রিগিং করতে চায় আর অশান্তি করতে চায়, হামিদুলের তাই মনে বড় ব্যথা। এবার যারা সেন্ট্রাল ফোর্সকে দেখে সাহস করে ভোট দিতে আসবে, মানে লক্ষ্য কী ছিল? ভোট দিতে যাবে না,
এজেন্টও দেবে না, ওই ফাঁকা ভোটারদের জায়গায় স্ট্যাম্প মেরে দেবে, ওরাই করে দেবে, পূর্ণ করে দেবে। দেখা যাবে 3000 ভোট, দেখা যাবে 3002 ভোট পড়ে গেছে, এরকম হয়েছে। ভোট টোটাল যত তার চেয়ে বেশি ভোট পড়ে গেছে, এমন ঘটনা এই রাজ্যে 2-1বার ঘটেছে। তো এমনই হয়, 90%, 99% ভোট মানে সবাই মেরে দিয়েছে। ভাই তো ভোট দিতে কোথায় বলো, আমরা তাই তোমাদের ভোট মেরে দিয়ে বাড়ি চলে যাও। ধর একটা বয়স্ক লোক লাঠি দিয়ে টুকটুক করে আসছে, হামিদের লোকজন ঘুরছে ওখানে আর কি, বলে ভোট দিতে আর হবে না, আপনার ভোটটা আমরা করে দিয়েছি, চলে যান। এটা একটা জগৎ। আপনি তফসিয়া যাবেন, তফসিয়ার ভোট প্রক্রিয়াটা দেখবেন। আপনি না এই বুম নিয়ে না ভোটের দিনে তফসিয়া যাবেন, দেখবেন কেমন ভোটটা হচ্ছে। বেশি দূর যাওয়ার দরকার নেই, এই কলকাতার পাশে যেটা কবরস্থান বলেছিলাম ওই কবরস্থানে যাবেন, একটা ঘুরে আসবেন। মানে ভোট গণতন্ত্রের কবরস্থানটা দেখবেন নাকি, ভোট গণতন্ত্রের কবরটা দেখবেন, এবারও দেখবেন। সেন্ট্রাল বাহিনী ওই সব জায়গায় সক্রিয়, আমি জানি বলে বলছি, নিজের চোখে সব দেখা। তো হামিদুল যেটা বলেছে ওই কথাটা হচ্ছে মাননীয় শব্দের প্রতিধ্বনি। আর এইটা বলতে চাইছে, মানে অ্যাকচুয়ালি ও হুমকি দিতে চাইছে যে যারা যারা ভোট দিতে যাবে, যারা যারা শান্তিপূর্ণভাবে নিজেদের সাহসিকতা দেখাবে, তাদের কি আছে, খবর আছে। বাংলাদেশে বলে খবর আছে, মানে কেলানি আছে, পেটানি আছে। এই হুমকি দিয়ে আতঙ্ক তৈরি করে ভোটটাকে লুট করতে চায়, দিয়ে কেন্দ্রীয় বাহিনীর প্রতি যা মানুষের আস্থাটাকে নষ্ট করতে চায়, সন্ত্রাসের পরিমণ্ডলকে বজায় রাখতে চায়। আর তিনি যে কত বড় গুন্ডা মস্তান এটা বুঝিয়ে দিতে চায়। এই কথাটা বলার জন্যই তো ওর অ্যারেস্ট হওয়া উচিত, শুধু এই কথা বলার জন্য ওর অ্যারেস্ট হওয়া উচিত। কিন্তু এই কথা বলার জন্য অ্যারেস্ট হবে না, ও মহান ব্যক্তি হয়ে যাবে, ওর টিআরপি বেড়ে যাবে, আগামী বছরও ও আবার লোকসভার টিকিট পাবে। ধন্যবাদ। আগামী সময় আর কি। বরানগর কেন্দ্র থেকে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্ষিয়ান বাম নেতা তন্ময় ভট্টাচার্য। এই কেন্দ্রে এবার তৃণমূল টিকিট দিয়েছে টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। সায়ন্তিকাকে জয়ী হওয়ার আশীর্বাদ সিপিএমের তন্ময়ের, কি বলবেন? হ্যাঁ, ইন্ডিয়া আই ডট এন ডট ডি ডট আই ডট এই ডট, তাতে দুজনই আছে। তাহলে উনি বলছেন যে মাননীয়া ঈদের রেড রোডে যাচ্ছে, ইন্ডিয়া যাচ্ছে না, ঈদে যাচ্ছে, ইন্ডিয়া যাচ্ছে না। মানে ইন্ডিয়া জোটের ব্যাপারে তো মাননীয়ার কথা বলা উচিত, কিন্তু মাননীয়ার আর ইন্ডিয়া নিয়ে কোনো কথা নেই, ঈদ নিয়ে কথা আছে, মোল্লাদের মুরগি করা নিয়ে কথা আছে। কিন্তু তন্ময়বাবু ভুলতে পারেনি, কী অপূর্ব প্রেম, কী অপূর্ব ভালোবাসা, INDIA-এর প্রতি তার কী অপূর্ব টান। অথবা নায়িকা, তাকে কি কেউ ছেড়ে দেওয়া যায়? অত সুন্দর দেখতে, তাই তাকে তো একটু আশীর্বাদ করবে, তার রূপেরও তো কিছু গুরুত্ব আছে, তাই আশীর্বাদ করছে। তাহলে এইটার জন্য তাহলে মাননীয়া যেটা বলছে, এবারে আমাদের তন্ময়বাবু যেটা বলছে, একটু শতরুরা কি বলে সে কথাই বলুক না, যে তৃণমূলটা চাই, তুমি আমার ভাই, বিজেপি তোমার আর এই রাজ্যে কোনো প্রয়োজন নাই, তৃণমূল তোমার হবে এখানে ঠাঁই। এটাই হোক সিপিএমের এজেন্ডা। তন্ময়বাবু যেটা বলছে, সিপিএম সেই কথাটাই বলুক, পূর্ণ মাত্রায় বলুক। যা চাই পুরোপুরি চাই, আধা দিতে বিশ্বাস নাই। তন্ময়বাবু যেটা বলেছে, গোটা বামেরা তাই বলুক যে তৃণমূল তুমি আমার ভাই, তুমি কাছে এসো, তাই। ধন্যবাদ।